আসসালামু আলাইকুম, আমার নাম রকি। আমার টাঙ্গাইল সদরে আমার বাসা। আমি মাওলানা ভাসানী আদর্শ কলেজের স্টুডেন্ট। আমি আন্দোলন চলাকালীন সময়ে এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। তো আন্দোলন চলাকালীন সময় আমাদের পরীক্ষায় অনেক বাধাগ্রস্ত হই আমরা। তো তারপরে আমরা আমাদের পরীক্ষাকে উপেক্ষা করে আমরা আন্দোলনে মনোযোগ দেই। আমরা অনেক কষ্ট করে আন্দোলনে অংশগ্রহণ করি। অনেক পারিবারিক এবং সামাজিকভাবে অনেক চাপকে আমরা দূরে রেখে আমরা আন্দোলনে অংশগ্রহণ করি। তো আমাদের ভাইদেরকে যখন নির্বিচারে হত্যা করা হচ্ছিল, আমাদের ভাইদের উপর যখন অত্যাচার করা হচ্ছিল, আমাদের ভাইদেরকে যখন রাস্তায় পিটিয়ে মারা হচ্ছিল, তখন সেইগুলা দেখে আমরা আর ঘরে বসে থাকতে পারিনি। আমরা স্টুডেন্টরা তখন ছুটে আসি, আমাদের ভাইদের সাথে আমরা রাজপথে থাকি এবং তাদের সাথে আমরা আন্দোলনে যোগ দেই। এর মধ্যে আমাদের সাথে অনেক কিছু ঘটে যায়, যেমন আমাদের পরিবার থেকে আমাদেরকে তখন সাপোর্ট করতেছিল না। আমাদের পরিবারও চাচ্ছিল না আমরা আন্দোলনে অংশগ্রহণ করি, কারণ তখন আওয়ামী লীগের একটা ফ্যাসিস্ট একটা সময় ছিল। তখন তারা মানুষকে মানুষ ভাবতো না, তার মানুষের উপর যে কোনোভাবেই হোক তারা মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করত। তো সে ভয়ে আমাদের ফ্যামিলি থেকেও আমাদেরকে সাপোর্ট করতো না আন্দোলনে আসার জন্য। তো আমরা আমাদের ফ্যামিলিতে না জানিয়ে আমরা আন্দোলনে অংশগ্রহণ করি। আমাদের পরিবারকে আমরা বিষয়টা অবগত করি না, পরিবারকে না জানিয়ে আমরা একরকম আন্দোলনে আসি। তো এর মধ্যে আমাদের সাথে অনেক অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেমন পুলিশ আমাদের বুকে নির্বিচারে গুলি করতেছিল। আমাদের ভাইদেরকে তারা মানুষ মনে করতেছিল না, তারা অনেকভাবে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করেছে। যেমন আমি আমার নিজের ব্যাপারটা বলি। আমি যখন 4 তারিখে যখন আন্দোলনে মাঠে ছিলাম, তখন আমাদের উপর অনেক টিয়ারশেল মানুষ টিয়ারশেলকে সহ্য করতে পারতেছিল না। তবুও পুলিশ টিয়ারশেল মারা বন্ধ করে নাই। মানুষ তারপরেও টিয়ারশেল দিয়ে আমাদের ভাই বোনদেরকে এমনভাবে আহত করেছে, যখন আমাদের ভাইয়েরা নিঃশ্বাস নিতে পারতেছিল না, পুলিশকে হাত জোর করে বলতেছিল যে তোমরা টিয়ারশেল দিও না, আমরা তোমাদেরকে কোনো কিছু করব না, কিছু বলবো না। তারপরেও তারা টিয়ারশেল দিয়ে আমাদের উপর আক্রমণ করে, তারা নির্বিচারে আমাদের উপর গুলি করে, আমাদেরকে একরকম মেরে ফেলার চেষ্টা করে তারা। এবং তাদের সাথে ছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ছাত্রলীগ সংগঠনের কিছু মানুষ। তারা আমাদেরকে পুলিশের সাথে সহযোগিতা করে আমাদের উপর আক্রমণ করে। এইভাবে পুলিশ যখন আমাদের ভাইদেরকে হত্যা করতেছিল, তখন এইগুলো আসলে মানার মতো না। এক এক পর্যায়ে আমরা জানতে পেরেছি তুমিও একজন আহত যোদ্ধা। তো আমরা জানতে পেরেছি তোমার শরীরে অনেকগুলো বুলেট লেগেছিল। সেটা কয় তারিখে লাগে বা কিভাবে লাগে সেটার বর্ণনাটা একটু তোমার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, আমার গুলি লাগে মূলত 5 তারিখে যখন আমরা বিজয় মিছিলে অংশগ্রহণ করতেছিলাম, তখন পুলিশ আমাদের উপরে আক্রমণ চালায়, আমাদের ভাইদেরকে গুলি চালায়। তো সেখানে আমাদের উপর এক পর্যায়ে আমার উপরেও তারা ফায়ার করে। আমি তাদেরকে দেখে যখন পিছন দিকে ঘুরেছি, তখন আমার উপরে তারা বন্দুক উঠায়। আমি পিছন দিকে ঘুরে যখন দেখতেছি যে আমার উপরে তারা গুলি করবে, তখন আমি পিছন দিকে ঘুরে যাই। তা না হলে তাদের গুলিগুলো আমার চোখের মধ্যে লাগে, যেন আমার চোখে গুলি না লাগে, সেজন্য আমি পিছন দিকে ঘুরে যাই। ঘটনাটা ঘটে হচ্ছে আমাদের টাঙ্গাইল সদর মডেল থানার উত্তর পাশে যে রাস্তাটা আছে ওইখানে। এখানে আমরা তখন অবস্থান করতেছিলাম। আমরা যখন বিজয় মিছিলে যোগ দিব, ওই দিক দিয়ে বিজয় মিছিলে যোগ দিতেছি, তো সেই অবস্থায় পুলিশ আমাদের উপরে আক্রমণ করে। আসলে টাঙ্গাইলের পুলিশ তখনও মানতে পারতেছিল না যে খুনি হাসিনা দেশ থেকে বিদায় হয়েছে, খুনি হাসিনা যে দেশ থেকে পালিয়েছে, তখন তারা শিওর হয় নাই, যার কারণে তখনও পুলিশ আমাদের উপর গুলি করতে থাকে। এইরকম একটি বিষয় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে কেউ কেউ ছাত্রদের মধ্যে থেকে বিশেষ করে মারুফের কথা বলা হচ্ছে থানা আক্রমণ করতে গিয়েছিল। এরকম কি কোনো ঘটনা ঘটেছিল, যেহেতু তুমি ওই সময় উপস্থিত ছিলে এবং তুমিও ওই জায়গায় গুলিবিদ্ধ একজন যোদ্ধা?
না, এখানে ওই রকম কোনো ঘটনা ঘটে নাই, কারণ আমাদের কোনো স্টুডেন্ট তো থানার আশেপাশে গেটের সামনে পর্যন্তই যেতে পারে নাই। তারা থানার গেটের দুই পাশেই এমনভাবে দাঁড়িয়েছিল এবং ক্রমাগত তারা গুলি করতেছিল। তো সেই অবস্থায় আমরা কিভাবে তাদের দিকে এগিয়ে যাব? থানার ভিতরে তো দূরের কথা, থানার গেট পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি নাই। তারা আমাদের উপরে গুলি করতেছিল। এক পর্যায়ে যখন সেনাবাহিনী আসে ওই জায়গায়, তখন তারা সেনাবাহিনীকে না মেনে সেনাবাহিনীর উপর দিয়ে আমাদের উপর গুলি চালায়। তো এইভাবে তারা আমাদের উপর গুলি চালাতেই থাকে। পরবর্তীতে সেটা শান্ত হয় কিভাবে? পরবর্তীতে আসলে আমার এর মাঝে আমার মাগরিবের আগে আমার মাথায় গুলি লাগে। তো তখন আমি ওই জায়গা থেকে চলে আসি। তারপরে হয়তো কোনোভাবে, হ্যাঁ, তারপরের ঘটনাটা আমার জানা নাই। আচ্ছা, ঠিক আছে। তো এই যে জুলাই অভ্যুত্থান বা বিপ্লব আমরা যাই বলি, সেটি ঘটেছে এবং নতুন একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন বিজয়ের পরে কতটুকু সফল হলো বা এখনো কতটুকু সফলতার স্বপ্ন দেখো? আসলে আমরা ভেবেছিলাম যে 5 তারিখে যখন আমরা স্বাধীনতা অর্জন করলাম, তখনই আমরা ভেবেছিলাম হয়তো আমরা স্বাধীন, কিন্তু আসলে ওই দিনও আমরা স্বাধীনতা পাই নাই। আমরা আসলে ওই দিনও স্বাধীন হতে পারি নাই। এখনও আমাদের দেশে বিভিন্ন জায়গায় এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসররা আছে, যাদের কারণে এখনও আমরা কিছু কিছু জায়গায় পরাধীন আছি। তাদের কারণে আমরা কথা বলতে পারতেছি না। যেমন এই আওয়ামী সরকার যখন ভারতে পালিয়ে যায়, তারপরেও কিন্তু আমার বাংলাদেশকে তারা ছেড়ে দেয়নি। তারপরেও তারা বাংলাদেশের উপর চোখ রাখছে। যেমন আওয়ামী ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার, সে যখন ভারতে পালিয়ে আসে, বিভিন্নভাবে আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। যেমন বর্তমান পরিস্থিতি, এখন তারা ইসকনের লোকদেরকে লেলিয়ে দিচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের মানুষরা সরাসরি কোনো কিছু বলতেও পারতেছে না। গতকালকে আগরতলার হ্যাঁ, আমাদের অফিসের সামনে হামলা করা হয়, সেখানে বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয়, বাংলাদেশের পতাকা সেখানে ছিঁড়ে ফেলা হয়। এর প্রতিবাদে আমরা আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে, আমরা মশাল মিছিল করব এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় অলরেডি কালকে রাত্রেই অনেক মিছিল হয়েছে। তাদেরকে আমরা ধিক্কার জানাই, শেখ হাসিনাকে আমরা ধিক্কার জানাই। সে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়েও বাংলাদেশের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করছে। আর আরেকটি বিষয় হচ্ছে, আন্দোলনের পরবর্তী সময়ে যারা ফ্যাসিস্ট ছিল বা যারা তোমাদেরকে আহত করেছে বা নিহত করেছে, ওই মানুষদের একটা বিচার হওয়া প্রয়োজন। কিন্তু এই বিচারের জন্য বেশ কিছু মামলা হয়েছে আমরা জানতে পারি, আর সেই মামলার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তোমাদেরই সহযোদ্ধা। তাহলে সেই ক্ষেত্রে কিছু মানুষ মামলা বাণিজ্য করছে, তাদের বিষয়ে তোমার বক্তব্য কি? হ্যাঁ, এটা হতে পারে। এটাও হচ্ছে আওয়ামী সরকারের একটা ষড়যন্ত্র। তারা আমাদের মাঝখানে ভাঙন সৃষ্টি করার জন্য, আমাদের ঐক্যকে নষ্ট করে দেওয়ার জন্য, আমাদের সহযোদ্ধা ভাইদেরকে এই জায়গায় তারা আনতেছে আমাদের মাঝখানে, যাতে তারা ফাটল সৃষ্টি করতে পারে। তো আমি আমাদের সমন্বয়ক ভাই যারা আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এই দিকগুলো একটু সুন্দরভাবে বিবেচনা করে দেখবেন যে তারা কি আমাদের সহযোদ্ধা ভাইদেরকে তারা এই জায়গায় আনতেছে কিনা। কারণ যারা আমাদের সাথে আন্দোলনে সহযোদ্ধা ছিল, যারা আমাদের ভাই, আমাদের সাথে আন্দোলনে গিয়েছে, আমাদের সাথে তারাও আহত হয়েছে, তাদের নামে কিভাবে মামলা আসে সেটা আপনারা একটু সুন্দর করে দেখবেন। বা কোনো নিরপরাধ মানুষ যদি মামলায় অন্তর্ভুক্ত হয়, এটা কি আপনারা চান? আমি সমন্বয়ক ভাইদের বলবো, আমাদের টাঙ্গাইলের দায়িত্বশীল বিভিন্ন জায়গায় আমাদের ভাইরা আছে, আমি আমাদের ভাইদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা চেষ্টা করবেন যাতে আমাদের নিরপরাধ ভাইয়েরা যাতে এই জায়গায় না আসে, আমাদের নিরপরাধ ভাইদেরকে যেন এই জায়গায় না টানা হয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমি আমার প্রশাসনের ভাইদের কাছে একটা দাবি রাখবো যে আপনারা
এই 15 বছর 16 বছর যেভাবে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করেছেন, তাদের লোক হয়ে কাজ করেছেন, বাংলাদেশের সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে কাজ করেছেন, আপনারা পরবর্তীতে এই বিষয়গুলো মাথায় রাখবেন। কারণ এইগুলো যদি আপনারা মাথায় রেখে চলেন, তাহলে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে যখন আপনাদের পতন হচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অনেক ভাই, আপনাদের প্রশাসনের অনেক ভাই এই জায়গায় নির্যাতিত হয়েছে। সেগুলা কিন্তু আপনাদের নিজেদের কর্মফল। আপনারা চেষ্টা করবেন পরবর্তী কোনো সরকারের দোসর হয়ে আপনারা কাজ করবেন না। যদি আপনারা দোসর হয়ে কাজ করেন, তাহলে আপনাদের পরিণতিও এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মতন হবে। আমি আপনাদের কাছে একটা আশা রাখি যে আপনারা এর পরবর্তীতে আর কোনো সরকারের দোসর হিসেবে কাজ করবেন না, জনগণের সাথে জনগণের বন্ধু হিসেবে কাজ করবেন। 36 জুলাই স্মৃতিকথা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের এই অনুষ্ঠান শুধুমাত্র একটি ডকুমেন্টারি করার জন্য, এবং এটি একটি স্মৃতি হয়ে থাকবে যারা সমাজে আন্দোলন কর্মী ছিলেন। অনেকের কথাই সমাজে উঠে আসছে না, মিডিয়ায় উঠে আসছে না। আমরা চেষ্টা করছি আপনাদেরকে তুলে ধরার জন্য। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ ভাইয়া। আমি ভাইয়ার নাম হচ্ছে শেরশাহ ভাই। ধন্যবাদ শেরশাহ ভাইয়াকে যে আমাকে এরকম একটা আয়োজনের মাঝখানে আনার জন্য। কারণ আমি গুলিবিদ্ধ হওয়ার পরেও এখনো পর্যন্ত আমার সাথে কারো ওইভাবে কোনো পরিচয় হয় নাই। শেরশাহ ভাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠানে আমাকে আনার জন্য, এবং আমাদের আরও আহত ভাইদের সাথে এরকম কথাবার্তা, তাদের কথাবার্তাও তুলে এনে স্মৃতিকথা হিসেবে রেখে দেবেন। ধন্যবাদ জানাই শেরশাহ ভাইকে, এবং শেরশাহ ভাইয়ের সাথে যারা কাজ করতেছে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।